এই মুহূর্তে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, এক্স মাধ্যমের পর এবারে জোড়া পদ ছাড়লেন অভিমানী কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন কুণাল, দলীয় মুখপাত্রের পদও ছাড়লেন কুণাল, এমন আমরা সূত্র মারফত জানতে পারছি। আজকে সকালেই আমরা দেখেছিলাম এক্স এর বায়োতে, তার হ্যান্ডেলের বায়োতে তার যে রাজনৈতিক পদ সেটা তিনি সরিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র সাংবাদিক এবং সমাজকর্মী এই পদটাই ছিল এবং তারপরে জল্পনা তুঙ্গে ওঠে। এবারে যে আপডেট আমরা পাচ্ছি, জোড়া পদ ছাড়লেন অভিমানী কুণাল। কি জানা যাচ্ছে, কেন হঠাৎ করে তার এই পদ ছেড়ে দেওয়া? আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক, আমাদের সহকর্মী। তন্ময়, কি খবর? দেখো, সকাল থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছিল, কারণ গতকাল রাত্রির পর থেকে যেটা দেখা যাচ্ছিল, তার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেই এক্স হ্যান্ডেলে তার নামের নিচে যা লেখা থাকতো সেই বিষয় দুটো লেখা নেই যে তিনি মুখপাত্র এবং জেনারেল সেক্রেটারি, সেটা লেখা থাকছিল না। সেখানে লেখা রয়েছে যে তিনি একজন সাংবাদিক এবং একজন অ্যাক্টিভিস্ট। এবং এর পরেই কিন্তু দেখা যাচ্ছে যে এটা নিয়ে জোর জল্পনা। এখন তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি জোড়া পদ ছেড়েছেন, বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। পাশাপাশি তার যে নিরাপত্তা, রাজ্যের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকেও তিনি আজকে সকালে আসতে নিষেধ করে দেন, যে তারা যেন আসেন না, তার প্রয়োজন নেই। সব মিলিয়ে কি বিষয় সেটা জানার চেষ্টা করতে কিন্তু দেখা যাচ্ছে যে এই কলকাতারই একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে তার ক্ষোভ রয়েছে, সেই অভিমানের জায়গা থেকে তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, এমনটা আপাতত মনে করা হচ্ছে। আগেও আমরা এরকম অনেক দেখেছি, কুণাল ঘোষ আর এরকম মন্তব্য সামনে এসছে, কিন্তু কখনো এক্স হ্যান্ডেলে তার বায়ো চেঞ্জ বা এবারে যে ডেভেলপমেন্টটা তুমি যে আপডেটটা দিলে এটা হয়নি। সামনে নির্বাচন, সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের এই পদ ছেড়ে দেওয়া, এটা তো খুব একটা সাধারণ ব্যাপার নয়। একেবারেই সাধারণ ব্যাপার নয়, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে কার বা কাদের বিরুদ্ধে তার অভিমান বা ক্ষোভ রয়েছে সেই বিষয়টা একদম দলের আভ্যন্তরীণ বিষয়, সেটাও প্রকাশ্যে চলে আসছে আস্তে আস্তে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে বা তৃণমূল নেতৃত্বের একটা অংশের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে যে কুণাল ঘোষ কিন্তু এই জায়গাটায় তার অবস্থান অনড় রয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে তিনি দলের একজন কর্মী, তিনি দলে রয়েছেন, তিনি দলের হয়ে সমস্ত কাজ করবেন, দল যেমন যেমন নির্দেশ দেবে। কিন্তু আপাতত তিনি এই পদগুলো থেকে অব্যাহতি নিচ্ছেন, এই পদগুলো তিনি ছেড়ে দিচ্ছেন, এই পদে তিনি থাকবেন না। পাশাপাশি যে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা রয়েছে, রাজ্যের নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, পুলিশ রয়েছে, সেটাও তিনি গ্রহণ করবেন না। এটা কি শুধুমাত্র অভিমানেই না, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, মানে কোনো চাপ সৃষ্টির চেষ্টাও বা কিছু? দেখো, অবশ্যই 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 কোন রাজনৈতিক নেতা যখন এই ধরনের কোন একটা সিদ্ধান্ত নেন তখন তিনি অভিমানটা যেমন জানাচ্ছেন, পাশাপাশি কিন্তু তিনি তার অবস্থানে অনড় সেটা বোঝাচ্ছেন এবং যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে তার অভিযোগ আশা করা যায় তিনি দলকে সেটা জানিয়েছেন বা দলকে বলেছেন, দল সেটা জানে যে কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে। মূলত সব মিলিয়ে যেটুকু জানা যাচ্ছে, এই কলকাতা শহরেরই এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে যে তিনি দলের সিদ্ধান্ত বা দলের ভিতরে এমন কিছু কাজ করছেন যা দলের ক্ষতি করছে এবং সেটা তিনি মনে করছেন, সেই কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন, এমনটা তার ঘনিষ্ঠ মহল কিংবা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। বেশ নজর থাকবে আমাদের কি হয় পরবর্তীতে। তবে হ্যাঁ, এটা এই মুহূর্তে যথেষ্ট বড় ডেভেলপমেন্ট। দলীয় মুখপাত্রের পদও ছাড়লেন কুণাল ঘোষ এবং গুরুত্বপূর্ণ বিষয় তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদেরকে ইনফর্মও করেছেন। কিন্তু কেন হঠাৎ করে তার এই পদ ছাড়ার সিদ্ধান্ত, জল্পনা তুঙ্গে। আমরা আপডেট দিতে থাকবো। তবে এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতিক্রিয়া পেয়েছি আমরা, তারা কি বলছেন শোনাবো। একটু অপেক্ষা করুন না, লোকসভা ভোট আসতে দিন, মোদী সরকার গঠন হবে, তবে দেখবেন আরো কতজনের কত কি উঠে যাবে। ড্রামা আমরা অনেক দেখেছি। যখন টিএমসি ওকে জেলে ঢুকিয়েছিল তখন উনি কী ছিলেন, তারপর টিএমসি আবার মহামন্ত্রী করেছে। একবার উনি বলে দিচ্ছেন পুলিশ কি করবে, সরকার কি করবে। উনি একটা পার্টির জেনারেল সেক্রেটারি, সেই দায়িত্ব নিয়ে কথা বলুন। রোজ রূপ পাল্টালে লোকে বিশ্বাস করবে নাকি? তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন লড়াই চলছে, কে কত তোলা তুলতে পারবে, কাকে কে কতটা কন্ট্রোল করতে পারবে। যে সিন্ডিকেট রাজ চলছে সেটাকে কে কন্ট্রোল করতে পারবে, এর রেসারেসি চলছে। সুতরাং কে কার বিরুদ্ধে বলছে, কারকে সমালোচনা করছে, এটা নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কুণালবাবু কলকাতার একজন সাংসদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করছেন, তারাও প্রতি আক্রমণ করছে। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিতে, কালচারে পরিণত হয়ে গেছে। তাদের এই আক্রমণ প্রতি আক্রমণে আমাদের ভাবার সময় নেই। আমাদের হচ্ছে কাজ তৃণমূলের অপশাসন থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। এই বিষয়ে আমি কোনো আলোকপাত করতে পারবো না এবং আমার মনে হয় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের একটা ব্যক্তিগত পরিসর থাকে এবং আমাদের অত্যন্ত সম্মানীয় সদস্য তৃণমূল পরিবারের কুণাল ঘোষ, তারও সেই ব্যক্তিগত পরিসরটাকে আমাদের সকলের সম্মান করা উচিত। এর বাইরে আমি কোনো মন্তব্য করতে পারবো না।
এদিকে ভোটের দিন ঘোষণার আগেই আজকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীও 7ই মার্চের মধ্যে ধাপে ধাপে রাজ্যে 150 কোম্পানি বাহিনী চলে আসবে। আপাতত প্রথম দফায় 100 কোম্পানি, পরে আরও 50 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। প্রত্যেক জেলাকেই সমান গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশন। সন্দেশখালী কাণ্ডের আবহে আপাতত উত্তর 24 পরগনায় সবথেকে বেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর 24 পরগনায় আপাতত 2100 কোম্পানি বাহিনী থাকছে। কলকাতায় থাকছে 10 কোম্পানি, হাওড়া দক্ষিণ 24 পরগনা, হুগলিতে 9 কোম্পানি বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনী মূলত ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই আসবে। জেলা পুলিশ সুপারের অধীনে থাকবে এই কেন্দ্রীয় বাহিনী। এলেই মানুষের মনে ভয়, পশ্চিমবাংলায় ভোট দিতে পারবো কিনা, মারপিট খুনোখুনি হবে, সেজন্য এখানে কেন্দ্রীয় বাহিনী চাই। আর যদি কেন্দ্রীয় বাহিনী না আসে তাহলে পশ্চিমবাংলায় যেমন পঞ্চায়েত ভোট লুট করে নিল, এরা সব লুট করে নেবে, খুনোখুনি করবে। সেই জন্য পঞ্চায়েত এখানে কেন্দ্রীয় বাহিনী চাই, তাহলে লোকে সাহস করে বেরিয়ে ভোট দেবে। আর এই যে বাহিনী আসছে ভোটের আগে বাংলায়, তারা থাকবে কোথায়? স্কুলে বাহিনীর ক্যাম্প ঠিক হচ্ছে, প্রভাব পড়বে যার জেরে পঠন পাঠনে। কলকাতা থেকে জেলা একাধিক স্কুলে এই ছবি ধরা পড়ছে। বিপাকে পড়েছে পড়ুয়ারা, স্কুলে পরীক্ষা চলছে, ক্লাসও কাটছাট হচ্ছে। নিয়মিত ক্লাস কবে শুরু হবে? উদ্বিগ্ন অভিভাবকরা। ভোটের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। এরপর ভোট এবং তারপর ফলাফল প্রকাশ। ততদিন কি বাহিনীর ক্যাম্পের জন্য স্কুলে পড়াশোনা এভাবেই ব্যাহত হবে? এ প্রশ্ন উঠছে। আমাদের গতকাল একটি নোটিশ দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে যে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল পঠন পাঠন বন্ধ থাকবে। কারণ হচ্ছে ইলেকশনের জন্য নির্বাচন কমিশনের যে সেন্ট্রাল ফোর্স, সেটা বেতন কলেজের স্কুলে তাদের স্টে করবে। তারা অনলাইনে ক্লাস কবে থেকে স্টার্ট হবে বা কী হবে সেটা বেতন স্কুল যেরকম আমাদের জানাবে, আমরা সেইভাবে না পারার তো হবই। স্কুল থেকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করছি যতটা ক্লাসটাকে নর্মাল রাখা যায়। ঠিক আছে, সিনিয়র ক্লাসদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং ছোট ক্লাসেদেরও আমরা চেষ্টা করছি যাতে অনলাইন ক্লাস ওদের চালু থাকে। জুনিয়র ক্লাসের ক্ষেত্রে এক্ষুনি কি করা হবে, এক্ষুনি করা হয়নি, তবে অবশ্যই অনলাইন ক্লাসের একটা চেষ্টা করা হবে। শিক্ষক সংগঠনের নেতা স্বপন মণ্ডল, তারও প্রতিক্রিয়া এসেছে, শুনুন কি বলছেন। কেন্দ্রীয় বাহিনী যদি তার 1 মাস 1.5 মাস আগে থেকেই যদি এসে স্কুলগুলোতে আশ্রয় নেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের। কারণ আমরা জানি যে এই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গতকাল শেষ হলো আর কি। তাহলে তার মাঝখানে পঠনের প্রচুর ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীদের। এই পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় বাহিনী এসে স্কুলগুলো দখল করে নেয়, তাহলে তো পড়াশোনা প্রায় আগামী 2 মাস 2.5 মাস পড়াশোনার পাঠটাই চুকে যাবে। শিক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো নির্দেশ আসেনি বা কমিশনের কাছ থেকে কোনো নির্দেশ আসেনি যে স্কুল বিল্ডিংগুলোকে ব্যবহার করতে দেওয়ার জন্য। তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। এটা এক ধরনের শিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণহীনতা বলা যেতে পারে। আর আমরা এর কথা বলি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকারের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। স্কুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাটা অন্যায় এবং অনুচিত। কেন্দ্রীয় সরকারকে এর একটা বিকল্প ব্যবস্থা আগে থেকেই ভেবে নেওয়া উচিত ছিল। তাদের জানা উচিত ছিল যে স্কুলের পরীক্ষা হোক বা না হোক, স্কুলের দৈনন্দিন, এখন নতুন ক্লাস শুরু হয়ে গেছে, দৈনন্দিন কার্যক্রমে এটা ব্যাঘাত ঘটাবেই। কাজেই আমার মনে হয় অবিলম্বে এই কেন্দ্রীয় বাহিনীকে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা হোক এবং মানে এই রীতিটাই যেন পরে আর পুনরাবৃত্ত না হয়। স্কুল বেছে বেছে, স্কুল ধরে ধরে কেন্দ্রীয় বাহিনী বা অন্য কোনো পুলিশ বাহিনী মোতায়েন করা হবে, এটা শিক্ষার পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ভোটের আগে বাংলাতে বাহিনী, তাদের ক্যাম্পের জন্য নেওয়া হয়েছে বেশ কয়েকটি স্কুল, আর তার মধ্যে রয়েছে বেথুনের মতো নামজাদা স্কুলও। আর এবার এ নিয়ে বিস্ফোরক মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। তার স্পষ্ট বক্তব্য যে স্কুলে ক্যাম্প করার বিষয়ে পর্ষদ পুরোপুরি অন্ধকারে। ভোটের জন্য এখন থেকে স্কুল বন্ধ থাকলে পঠন পাঠনেরও গুরুতর ক্ষতি। সভাপতি মানছেন, একই সঙ্গে প্রশ্নও তুলছেন যে কেন্দ্রীয় বোর্ডে স্কুল কেন নেওয়া হলো না। আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই। স্কুলগুলো বা কোনো সংস্থা বা কোনো এজেন্সি আমার সঙ্গে যোগাযোগ করেনি ব্যক্তিগতভাবে অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড, আর বোর্ডের সঙ্গেও কোনো যে কমিউনিকেশন হয়েছে বলে আমি জানি না, আমার নজরে আসেনি। তো আর 1 মার্চ থেকে যদি স্কুল বন্ধ হয়ে যায়, পঠন পাঠন তো নিশ্চিতভাবে বিঘ্নিত হবে। আমি এক্স্যাক্টলি জানি না কি পরিস্থিতি বা কি কারণে
বা কিভাবে এই সিদ্ধান্তগুলো হয়েছে বা স্কুলগুলোর চয়নও বা কিভাবে হয়েছে সেটাও আমি জানি না। মানে আমার কাছে একটু বিস্ময়কর, কারণ স্কুলগুলো এতদিন কি হবে আমি জানি না, পঠন পাঠন ব্যবস্থার কি হবে আমি জানি না। তবে এটাও ঠিক যে সিদ্ধান্ত নিশ্চয়ই ভেবেচিন্তেই হবে, যে কোনো সিদ্ধান্ততেই পেছনে তো একটা ভাবনা চিন্তা থাকে। বহু স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা এখনো বাকি রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকলে অসুবিধে বলছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জেলা প্রশাসনকে পুরো বিষয়টা তিনি জানাচ্ছেন, এমনও বলেছেন। হয়তো যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই সব স্কুলগুলো হয়তো তারা মানে সেখানে থাকার জন্য ইউজ করবেন, কিন্তু যেসব স্কুলে পরীক্ষা হয়নি সেখানে আমার মতে যদি তারা সেই স্কুলগুলো এখন অকুপাইড হয়ে যায় তাহলে নিশ্চয়ই কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হবে। আমরা নিশ্চয়ই সেটা দেখব এবং রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য জায়গায় আমরা ডেফিনেটলি কিন্তু কথাবার্তা বলবো।